আজকে ক্লাস 11 অধিবৃত্ত প্যারাবোলা এটা শুরু করব। তো আগের পার্টটা বৃত্ত আমাদের হয়ে গেছে। তো অধিবৃত্তের এই পার্টটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু বেসিক কতগুলো সূত্র বলবো, সেই সূত্রগুলো তোমাদের ভালো করে জানতে হবে, তারপর কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা পারবে, ঠিক আছে? এই জন্য কিন্তু এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। তো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো শঙ্কুচ্ছেদ বা কোনিক সেকশন। জিনিসটা ভালো করে বুঝবে। ধরে নাও এই পেজটা, এই যে পৃষ্ঠাটা একটা সমতল। এই সমতলে আমি একটা বিন্দু নিলাম এস, ঠিক আছে? একটা বিন্দু নিলাম এস। এবার এখানে একটা সরলরেখা নিলাম হচ্ছে এল, একটা সরলরেখা নিলাম হচ্ছে এল। তাহলে এটা একটা সরলরেখা, সেই সরলরেখাটার নাম দিলাম হচ্ছে এল। তো বলছে এখানে এই সমতলে একটা বিন্দু পি, একটা বিন্দু বলছে পি, বলছে এমনভাবে গতিশীল, ধরে নাও এইভাবে গতিশীল, এমনভাবে গতিশীল, এই বিন্দুটা এমনভাবে গতিশীল যে এখানে এসপি একটা দূরত্ব পাবো, পি বিন্দু থেকে এসপির একটা দূরত্ব পাবো। আর এই যে এল যে সরলরেখাটার উপর একটা বিন্দু যদি এম নিই, তাহলে এম বিন্দু থেকে এই পি বিন্দুর একটা দূরত্ব পাবো। বলছে এইখানে এসপি এই যে দূরত্বটা আর এই যে পিএম যে দূরত্বটা, সেই দূরত্বটার যদি আমি অনুপাত বের করি তাহলে সেটা সবসময় একটা ধ্রুবক যদি হয়, তাহলে বলছে এই পি বিন্দুর সঞ্চারপথ একটা কি বের হবে বলতো? কোনিক, বা হচ্ছে কোনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ। তাহলে পি বিন্দুর সঞ্চারপথ একটা কি হয়ে যাবে? শঙ্কুচ্ছেদ বা হচ্ছে কোনিক, ঠিক আছে? এখানে একটু বলে দিই বা লিখে দিই তোমাদের, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখো যে লেখাটা এখানে বললাম, এখানে হচ্ছে লিখে দিলাম, হ্যাঁ, যে কোনো সমতলে এজ একটি প্রদত্ত বিন্দু, যেমন এজ একটা প্রদত্ত বিন্দু, এল একটি প্রদত্ত সরলরেখা, এটা একটা প্রদত্ত সরলরেখা। যদি ওই সমতলে, যে সমতলে এই বিন্দুটা আছে, ওই সমতলে পি এমন একটি গতিশীল বিন্দু, সে কিন্তু স্থির বিন্দু না, গতিশীল, এভাবে সে গতিশীল, যার সব অবস্থানের জন্য, যে কোনো অবস্থানে, পি বিন্দুটা এখানে থাক, এখানে থাক, এখানে থাক, এখানে থাক, এখানে থাক, যে কোনো অবস্থানের জন্য বলছে এস বিন্দু আর এল সরলরেখা থেকে দূরত্ব দুটির অনুপাত সর্বদা সমান হয়। তার মানে এই পি বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব আর পি বিন্দু থেকে এম বিন্দুর বা এল সরলরেখার দূরত্ব সর্বদা কি হয়? অনুপাতটা ধ্রুবক যদি হয়, তাহলে বলছে এই যে গতিশীল বিন্দু, এই পি বিন্দুটা যে এভাবে ঘুরলো, সেই গতিশীল বিন্দুর সঞ্চারপথ একটা শঙ্কুচ্ছেদ বা হচ্ছে কোণিক। আশা করি বুঝতে পারছো শঙ্কুচ্ছেদ বা কোণিক। এই জায়গায় কতগুলো নোট আমাদের জানতে হবে। কি নোট? যে এই যে এখানে ধ্রুবক দেখতে পাচ্ছ না, যে এসপি বাই পিএম, এখানে এস নাম দিছি, এখানে এল নাম দিছি, সেই জন্য এখানে কতগুলো না নাম আছে। এখানে এই যে প্রদত্ত বিন্দু যেটা আমি নিলাম সমতলের মধ্যে, সেই বিন্দুটাকে কি বলে এটা একটু জানতে হবে। তাহলে নোট 1 হচ্ছে প্রদত্ত বিন্দু, প্রদত্ত বিন্দু এই যে সমতলে যে নিলাম, সেই এস, এসকে নাভি বলে, মনে রাখবা, নাভি, বা এটাকে ফোকাস। হ্যাঁ, ইংরেজিটাও একটু জেনে নেবে যে এটা একটা ফোকাস। এবং প্রদত্ত সরলরেখা একটা বিন্দু নিলাম হচ্ছে এস, সেই বিন্দুটাকে বলা হচ্ছে নাভি বা হচ্ছে ফোকাস। আর একটা দেখো প্রদত্ত সরলরেখা নিলাম, সেই সরলরেখাটা হচ্ছে এল, সেই সরলরেখাকে বলা হচ্ছে নিয়ামক, নিয়ামক বা নিয়ামকের ইংরেজিটা হচ্ছে কি? ডাইরেক্ট্রিক্স বা হচ্ছে ডিরেক্ট্রিক্সও অনেকে বলে, ঠিক আছে? মনে রাখবা এটা। আর 2 নম্বর নোট হচ্ছে পিটা দেখতেই পাচ্ছ, পি হলো কি? পি হলো গতিশীল বিন্দু, পি হলো গতিশীল বিন্দু। সেই গতিশীল বিন্দুটা পি এর জন্য এখানে একটা ধ্রুবক পাইছি, গতিশীল বিন্দু, এটা একটু লিখি। এবং এই গতিশীল বিন্দুর জন্য দেখো এস থেকে পি এর দূরত্ব, একটা দূরত্ব পাইছি, আর পি থেকে এম এর একটা দূরত্ব পাইছি। এম এর দূরত্ব মানে এল সরলরেখার দূরত্ব, এল থেকে পি এর যে দূরত্ব, এই একটা অনুপাত পেলাম না, মানে এস পি, এই যে দূরত্ব বাই হচ্ছে পিএম, এই দূরত্ব একটা ধ্রুবক পাইছি না? সেই ধ্রুবকটা এখানে হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু দেবে। সে কি পার্টিকুলার ভ্যালু সেটা আমি পরে আসি। বলছে এসপি বাই পিএম, এই ধ্রুবকটা ই নাম দিছে। হ্যাঁ, এখানে ই হলো কি? যেখানে ই হলো, যেখানে ই হলো, ই হলো উৎকেন্দ্রতা, এই ইটাকে বলা হচ্ছে উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতার ইংরেজিটা একটু মনে রাখবা যে ইসেন্ট্রিসিটি,
হ্যাঁ, ইসেন্ট্রিসিটি। এই ইটাকে বা এই ধ্রুবকটা আমি কত পাবো, ই পাবো। সেই ইটাই হচ্ছে তোমার উৎকেন্দ্রতা। এই ইটার উপর নির্ভর করবে, হ্যাঁ, যে এটা অধিবৃত্ত হবে না উপবৃত্ত হবে না পরাবৃত্ত হবে। এবার এখানে কেস, কতগুলো কেস আমি তোমাদের এখানে বলি। এইবার দেখো এই কেস 1, ই এর ভ্যালুটা মানে এই যে আমি এসপি বাই পিএম এই দূরত্বটার যে অনুপাত বের করি, যদি সেটা ধ্রুবক হয়, সেই ধ্রুবকটা আমি কত নাম দিলাম, ই। এবং ইটাকে কি বলা হয়, উৎকেন্দ্রতা। ই এর ভ্যালু যদি 1 হয়, বলছে কেস 1 যদি ই এর ভ্যালু যদি 1 হয়, তবে বলছে এই যে কণিক মানে পি বিন্দুর যে সঞ্চার পথ, হ্যাঁ, পি বিন্দুর যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথটা একটা অধিবৃত্ত হবে। তবে কণিকটি বা এই যে পি বিন্দু যেটা সঞ্চার পথ, কণিকটি একটা অধিবৃত্ত হবে। মনে রাখবে, কণিকটা হবে অধিবৃত্ত বা প্যারাবোলা। প্যারাবোলা কি বললাম, যে পি বিন্দুটা, তার মানে কি বলতো, এসপির দূরত্ব যা হবে পিএম এর দূরত্ব কি হবে, সেম হবে। এখানে যদি এসপি 10 হয়, এইখান থেকে এইখানে দূরত্ব 10 হয়, তাহলে এই সরলরেখা থেকে পি বিন্দুর দূরত্বটা বা পিএম দূরত্বটা কত হতে হবে, 10 হতে হবে। তাহলেই না আমার এসপি বাই পিএম এই যে অনুপাতটা কত হবে, 1 হবে। যদি এরকম কন্ডিশনটা হয়, তাহলে যে পি বিন্দু সেই সঞ্চার পথটা একটা কি হয়ে যাবে, অধিবৃত্ত হয়ে যাবে। ঠিক আছে। এবার যদি কেস 2, এটা যদি লিখলে ভালো হয়, যদি সামনে, যদি ইর ভ্যালুটা, আচ্ছা দূরত্ব কোনোদিনও নেগেটিভ হবে, এই ভ্যালুটা বা ধ্রুবকটা কোনোদিন নেগেটিভ হওয়ার চান্স আছে, তাহলে এই ধ্রুবক কোনোদিনও আমাদের নেগেটিভ হবে না। তার মানে ই এর ভ্যালুটা হয় পজিটিভ হবে, সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, সবসময় কী হবে, পজিটিভ হবে। এবার ই এর ভ্যালুটা যদি 1 থেকে 0-এর মধ্যে থাকে, 1 থেকে 0-এর মধ্যে থাকে, তবে এই যে পি বিন্দুর যে সঞ্চার পথ, অর্থাৎ এই যে কৌণিকটি একটা কি তৈরি করবে, অধিবৃত্ত না হয়ে এটা হয়ে যাবে তোমার উপবৃত্ত। হ্যাঁ, উপবৃত্ত, ইলিপস। ইলিপস এটা নেক্সট চ্যাপ্টারে আমরা শিখব। এবার যদি এই যে ভ্যালুটা ই 1 হলো না, 0 থেকে 1-এর মধ্যে হলো না, যদি ই এর ভ্যালুটা হতেও তো পারে 1-এর থেকে বড়, তবে বলছে কৌণিকটি একটা কি হয়ে যাবে, পরাবৃত্ত। এটা কিন্তু নেক্সট চ্যাপ্টারগুলো আছে, আমরা শিখব যে কখন কৌণিকটি পরাবৃত্ত, কখন কৌণিকটি উপবৃত্ত। এটা প্রথমে জেনে নিলাম, আমরা নেক্সট যখন চ্যাপ্টারটা করব তখন আরও বেশি বুঝতে সুবিধা হবে। তাহলে প্যারাবোলা। ঠিক আছে। তাহলে এই যে শঙ্কুচ্ছেদ থেকে কি কি জিনিস শিখলাম, যে এই যে প্রদত্ত বিন্দু এসটাকে ফোকাস বলে, প্রদত্ত সরলরেখা এলটাকে নিয়ামক বলে, এবং পি হলো গতিশীল বিন্দু। এসপি বাই পিএম যদি ধ্রুবকটা ই নাম দেই, তাহলে ইটা হলো একটা উৎকেন্দ্রতা। ই এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কৌণিকটি অধিবৃত্ত। ই এর ভ্যালু 0 আর 1-এর মধ্যে যদি থাকে, উপবৃত্ত। ই এর ভ্যালু গ্রেটার দেন 1, পরাবৃত্ত। এখানে কিন্তু একটা এমসিকিউ থাকে কোশ্চেন। ঠিক আছে, যে ই এর কোন ভ্যালুর জন্য একটা কৌণিক অধিবৃত্ত হবে, তাহলে 1 দেবে অপশন, 0 থেকে 1 দেবে, 1-এর থেকে বড় দেবে, এরকম হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু একটা এমসিকিউ কোশ্চেন এখান থেকে থাকে। এরপরে একটা আমরা নোট জানবো, তারপর অধিবৃত্তের দিকে আমরা ধীরে ধীরে এগোবো। নোটটার মধ্যে ছবিটা ভালো করে বুঝবে। এখানে আমি একটা বিন্দু ধরলাম এস, আর আমরা এস বিন্দুটা কি নাম দিয়েছিলাম বলো তো, নাভি। তাহলে এস এর স্থানাঙ্ক, যেহেতু এটা 2D-তে করবো, সেই জন্য এস এর যে স্থানাঙ্ক, সেই এস এর স্থানাঙ্ক দিলাম হচ্ছে আলফা আর হচ্ছে বিটা। ঠিক আছে। এইবার দেখো, এই পি বিন্দুটা ধরে নাও এইভাবে গতিশীল, পি বিন্দুটা এইভাবে গতিশীল, পি বিন্দুটা এইভাবে ধরে নাও গতিশীল। তাহলে এটা হলো তোমার কি বিন্দু, পি বিন্দু। ধরে নাও এখানে পি বিন্দুটা এইখানে আছে, পি বিন্দুটা এখানে আছে। তাহলে পি হলো গতিশীল বিন্দু। তাহলে পি গতিশীল বিন্দু হওয়ার দরুন ওরও একটা স্থানাঙ্ক থাকবে এক্স কমা ওয়াই। ঠিক আছে, এক্স কমা ওয়াই। এবার এই যে এখানে একটা প্রদত্ত সরলরেখা আঁকি, তাহলে এল হলো এখানে কি, সরলরেখা। এলটা হলো এখানে সরলরেখা। তারপরে এটা আসে, এটা হলো এল, এটা কি হলো, সরলরেখা। এটা হলো সরলরেখা। এই এল সরলরেখা আর এই যে অধিবৃত্তের বা কণিকের এল সরলরেখা আর এই যে নাভি দিয়ে আমরা একটা লম্ব সরলরেখা নিয়ে গেলাম, লম্ব সরলরেখা নিয়ে গেলাম। তার মানে এই সরলরেখাটা আর এই সরলরেখার মধ্যবর্তী এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। ঠিক আছে। এইবার এইখানে যেখানে কাট করছে, এইখানে হচ্ছে আমরা আর একটা সরলরেখা আঁকি।
তো এখানে একটা বিন্দু পাবো, সেই বিন্দুটার নাম দিলাম হচ্ছে ই। ঠিক আছে, বিন্দুটার নাম দিলাম হচ্ছে ই। এবার এইদিকে সরলরেখাটা গেছে। ঠিক আছে, এবার কোনটা কি ওইটা একটু লিখি। বলছে এই ধরনের ছবিতে এখানে দেখো তো সরলরেখা, সরলরেখাটা কি নিলাম এখানে এল, সরলরেখা এল এর সমীকরণ কি হবে? কোনো সরলরেখার সমীকরণ অ্যাকচুয়ালি কি হয়? কোনো সরলরেখার সমীকরণ কি হবে? ax প্লাস by প্লাস সি। তার মানে এই যে এটা হলো নিয়ামক, তাহলে নিয়ামকের অ্যাকচুয়ালি আকারটা কীরকম? ax প্লাস by প্লাস সি। এবার এই যে বিন্দুটা নিলাম না এস, তাহলে নাভি, এখানে কি নিলাম? নাভি এসের স্থানাঙ্ক, নাভি এসের স্থানাঙ্ক, এসের স্থানাঙ্কটা নিলাম হচ্ছে তোমার আলফা কমা বিটা। ঠিক আছে, এবার গতিশীল বিন্দু, গতিশীল বিন্দু ছবিটা অনুসারে গতিশীল বিন্দু, এই যে নাভি এসের স্থানাঙ্ক, গতিশীল বিন্দু, এখানে কি গতিশীল বিন্দু নিলাম? পি এর স্থানাঙ্ক। তাহলে যেহেতু এটা 2D-তে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? এক্স কমা ওয়াই। ঠিক আছে, এখানে দেখো এ একটা বিন্দু নিলাম, তাহলে এই বিন্দুটা এখানে কি হবে? এই যে এইটা হয়ে যাবে তোমার শীর্ষবিন্দু। তাহলে এটা হয়ে যাবে তোমার কি, মনে রাখবা, এটা হয়ে যাবে তোমার শীর্ষবিন্দু। এই যে এই বিন্দুটাকে, শীর্ষবিন্দু কিভাবে তৈরি হয়? এল সরলরেখা থেকে, আর এল সরলরেখা আর এই যে নাভি দিয়ে একটা সরলরেখা গেছে, সরলরেখার উপর লম্ব একটা সরলরেখা পেলাম, সেই লম্ব সরলরেখাটা এইখানে যে কাট করলো সেটা হলো তোমার কি বলতো? ই, এবং এটা কি এখানে শীর্ষবিন্দু। তাহলে কনিকটা শীর্ষবিন্দু হলো এইটা। এই কনিকটার সাপেক্ষে আমি এখানে একটা জ্যা নিলাম, এই জ্যাটা হলো এইখানে কাট করছে। ঠিক আছে, তাহলে এখানে একটা বিন্দু দেই, এটা দিয়ে বিন্দু আর দেই, আর এটা হলো এস দিই। তাহলে এই যে আরএস, আরএস, হ্যাঁ এটা হলো আরএস। তাহলে আরএসটা এখানে কি? আরএসটা বলছে নাভিগামী জ্যা, নাভি দিয়ে গেছে এমন ধরনের জ্যা। তাই এগুলো মনে রাখবে, নাভি দিয়ে এমন যদি জ্যা যায় তাহলে এটাকে বলা হচ্ছে নাভিগামী জ্যা। জাস্ট কতগুলো জিনিস ছবি দেখে চেনা আর কি। আচ্ছা, এইখানে দেখো তো এই যে নাভি দিয়ে এটাও তো জ্যা হয়, এটাও জ্যা হয় না? এটার নাম দিলাম হচ্ছে টি কিউ। তাহলে নাভির উপর আরও একটা আমি জ্যা আঁকলাম, তাহলে এই জ্যাটাকে আমরা কি জ্যা বলবো? দেখো তো এই জ্যাটা, এই যে জ্যাটা এই সরলরেখার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90 ডিগ্রি। সেটা আবার নাভি দিয়ে গেছে, সেজন্য এটা এই জ্যাটাকে বলা হচ্ছে নাভিলম্ব। তাহলে নাভিগামী জ্যা, কিন্তু এটাকে বলা হয় নাভিলম্ব কেন? কারণ হচ্ছে এই নাভির উপর এই সরলরেখাটা কি, বা এই জ্যাটা হলো লম্ব, সেই জন্য এটাকে বলা হচ্ছে নাভিলম্ব। বোঝা গেছে? এটা হলো শীর্ষবিন্দু এই ধরনের ছবিতে, পিটা হলো গতিশীল বিন্দু, এসটা হলো নাভি, আর এলটা হলো সরলরেখা। একটা জিনিস তোমাদের বলি, যে এই শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব দেখো তো এখানে কত আছে? শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব যা হবে, এই শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব কিন্তু সেম। শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব যা, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব কিন্তু সেম। আমি যদি এখানে বলি যে এই বিন্দুটা ধরে নাও নাম দেই হচ্ছে, কি নাম দেই? এম নাম দিই। তাহলে এখানে দেখো, এখানে বলছে এ এম এর দূরত্ব, হ্যাঁ এ এম এর দূরত্ব আর এ এস এর দূরত্ব কিন্তু সেম। এ এম এর দূরত্ব যা, এ এস এর দূরত্ব তাই। ঠিক আছে, আর এদিকে ধরে নাও একটা নাম দিলাম, এটা হচ্ছে এন যদি দেই, তাহলে এই যে এনটা হলো অক্ষ। তাহলে অক্ষ কোনগুলো? অক্ষ হলো নাভি দিয়ে যেমন সরলরেখা গেছে, নাভি দিয়ে যে সরলরেখা নিয়ামকের উপর 90 ডিগ্রি কোণ তৈরি করছে, সেটা হলো একটা অক্ষ। তাহলে এখানে এনটা কি? এনটা হলো এখানে হচ্ছে অক্ষ। এন যে সরলরেখা সেটা অক্ষ। এই যে এটা আঁকলাম না, এই সরলরেখাটাকে বলা হচ্ছে অক্ষ। এই যে এন যে সরলরেখা, এন সরলরেখা নাভি দিয়ে আর নিয়ামকের উপর, সেটা কিন্তু লম্ব। এবার আমরা মেন কতগুলো জিনিস শিখবো, এগুলো হলো এই ছবি দেখে কোনটাকে কি বলে, এগুলো একটু জেনে নিলাম। এইবার আমরা মেন জিনিসে আসবো, যে অধিবৃত্তের আদর্শ সমীকরণ, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ প্যারাবোলা। এই যে কনিকটা বা পি বিন্দু সঞ্চার পথ একটা যে অধিবৃত্ত দেবে, এটা আমরা একটা ইকুয়েশন আকারে, বা কোন ধরনের ইকুয়েশনগুলোকে দেখে আমরা বুঝবো যে এটা একটা অধিবৃত্তের সমীকরণ, এটা প্রথমে আমরা শিখবো। ঠিক আছে, তো দেখো এখানে অ্যাক্সিস নিলাম,
বৃত্তের ক্ষেত্রেও যেরকম করে অ্যাক্সিস নিয়েছি অধিবৃত্তের জন্য কিন্তু অ্যাক্সিস নিতে হবে, ঠিক আছে। এখানে অ্যাক্সিস নিলাম, এটা ধরে নাও ওয়াই, এটা হলো ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ, এটা হলো এক্স। এবার দেখো অধিবৃত্তটা আঁকছি বা অধিবৃত্তের সমীকরণটা বের করব। এই পি বিন্দুটা আমি নিলাম, পি বিন্দু এইভাবে গতিশীল ধরে নাও, পি বিন্দু এরকম করে গতিশীল, তাহলে পি বিন্দু এইখানে আছে, তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, পি বিন্দুটা ধরে নিলাম এক্স কমা ওয়াই, ঠিক আছে। এইখানে আমি বিন্দুটা দিলাম, এই যে এই বিন্দু এস, তাহলে দেখো তো এটা কোন অ্যাক্সিসের উপর আছে, কোন অ্যাক্সিসের উপর আছে, এক্স অ্যাক্সিসের উপর। আর তোমরা জানো যে এক্স, এটা যদি এক্স ড্যাশ এক্স, এটা ওয়াই ওয়াই ড্যাশ হয়, তাহলে এই বিন্দুটা এ যদি হয়, এই বিন্দুর স্থানাঙ্ক কত, 0,0। তাহলে এই যে কৌণিকটা বা এই গতিশীল বিন্দু এখানে যে আসে, সেই বিন্দুর এই বিন্দুটা হয়ে গেল তোমার কি শীর্ষবিন্দু। তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক যদি আমি a,0 ধরি, কারণ এটা এক্স অ্যাক্সিসের উপর আছে, এক্স অ্যাক্সিসের উপর থাকার দরুন এক্স অ্যাক্সিসের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স পার্টটা থাকবে, ওয়াই পার্টটা থাকবে না। তাহলে এটা হয়ে গেল নাভি, ঠিক আছে, এটা হয়ে গেল তোমার নাভি। তাহলে এই যে এখানে যদি আমি এল সরলরেখাটা নেই, এল সরলরেখা নেই, এই সরলরেখাটা হচ্ছে এল, তাহলে এই সরলরেখাটা এই একটা বিন্দু যদি নাম দেই, আমি এখানে কি নাম দেই, বি যদি নাম দেই, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কত হবে, আমি কি বললাম, শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব যা, শীর্ষবিন্দু থেকে এই নিয়মিকের দূরত্ব সেম। তার মানে এটুক যদি দেখো অন্য কালি দিয়ে আর কি, এটুক যদি এ হয়, তাহলে এটুক কত, এটুকু এ। যেহেতু এইটা ওয়াই অ্যাক্সিসের বা এক্স ড্যাশের দিকে আছে, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কি হবে, -a,0, তাই না, -a,0। তার মানে এই যে নিয়ামকের সমীকরণটা আমি এখান থেকে বের করতে পারবো, এক্স ইজ ইকুয়াল টু কি, -a, এখানে এক্স এর ভ্যালুটা যেটা থাকবে ওইটাই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -a হলো নিয়ামকের সমীকরণ। এবার এখানে কতগুলো জিনিস আমি এখানে লিখে নিই, আদর্শ সমীকরণটা কিভাবে আসে ওটা প্রথমে দেখো। এখানে ধরে নিই যে নাভিটা হলো এস, এস হলো নাভি, এভাবে লিখি, নাভি, নাভিটা হলো এস, যার স্থানাঙ্ক কত ধরলাম a,0। শীর্ষবিন্দু কত এখানে দেখো, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুটা এখানে এ, যার স্থানাঙ্ক হলো 0,0। একটু আগে ছবিতে ওইগুলো বোঝাচ্ছিলাম যে কোনটাকে শীর্ষবিন্দু কোনটাকে অক্ষ, এগুলো বলে, ঠিক আছে। আচ্ছা, কৌণিক সেকশনটা বা এই পি বিন্দু সঞ্চার পথ একটা অধিবৃত্ত দেবে, সেজন্য আমার এসপি দূরত্ব লাগবে। আচ্ছা, আমি যদি বলি যে এসপির দূরত্ব কত, এসপির দূরত্ব মানে এটুক দূরত্ব, এই যে এই দূরত্বটা, তাহলে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব আমরা কোন ফর্মুলা ইউজ করি, √x - a তার হোল স্কোয়ার প্লাস y - 0 তার হোল স্কোয়ার। তার মানে এখানে √এর ভেতরে কি পাচ্ছি, x - a তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এসপিটা কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো আমাকে অধিবৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে, সেজন্য আমার এইটা হলো এল সরলরেখার উপস্থিত একটা বিন্দু নিব এম, আমাকে পিএমটা লাগবে, তাই না, পিএমটা লাগবে। পিএমটা কত হবে বলো তো, দেখো পিএমটা নির্ণয় করার জন্য আমি যদি পি বিন্দুটার সাপেক্ষে চিন্তা করি, পি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই, তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, একটা জিনিস ভালো করে বুঝবে, তাহলে এই যে এইখান থেকে এত দূর দূরত্ব, এই দূরত্বটা, এই যে দূরত্বটা, এটা কত হয়ে যাবে এক্স, এইখান থেকে এত দূর, এটা হবে এক্স, আর এটুক হবে কত, এটুক ওয়াই। সেই জন্য তো পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাই না, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে এটুক হতে হবে এক্স, এটুক হতে হবে ওয়াই। তাহলে এটুক যদি এক্স হয়, তাহলে এটুক কত, এটুকু না এক্স হবে, তাই না, এটাও এক্স হবে। আর এটুক দূরত্ব কত, এটুক দূরত্ব, এই যে এইটা দূরত্ব হলো এ, তাহলে এই দূরত্বটা কত হবে, এ হবে। তাহলে পিএমটা দেখো কোনটা পেলাম, পিএমটা অ্যাকচুয়ালি কি পেলাম, এক্স প্লাস এ। তাহলে এখানে আমি পিএমটা কত পেলাম, পিএমটা পেলাম হচ্ছে এক্স প্লাস এ। দেখো বুঝতে পারলে কিনা। তাহলে অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করব, তাহলে অধিবৃত্তের জন্য একটা কন্ডিশন হোল্ড করতে লাগবে, কি কন্ডিশন, অধিবৃত্তের জন্য আমাদের একটা কন্ডিশন হোল্ড করতে লাগবে যে এসপি, এই যে দূরত্বটা বাই হচ্ছে পিএম, এই দূরত্বটা ধ্রুবক হতে হবে এবং ইটা সবসময় কত হবে 1।
অধিবৃত্তের জন্য এটা ই হতে লাগে, তো এসপি বাই পিএম ধ্রুবক, ধ্রুবকটা ই, ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা, ই এর ভ্যালুটা কত হতে লাগে 1। আর পরাবৃত্তের জন্য গ্রেটার দেন কি হবে, গ্রেটার দেন 1। আর উপবৃত্তের জন্য কি হয়ে যাবে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, এসপি বাই ইজ ইকুয়াল টু হচ্ছে বাই, যেহেতু পিএম আছে তাহলে ইজ ইকুয়াল টু পিএম হবে। এসপি মানে হচ্ছে এই বিন্দু দুইটার মধ্যে দূরত্ব, তার মানে রুট ওভার এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু পিএম মানে এখানে কত এক্স প্লাস এ। উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে কি করব বর্গ করব, তাহলে উভয় দিকে বর্গ করলে রুটটা উঠে যাবে, তার মানে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিকে থাকবে হচ্ছে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি কন্ডিশন, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ, হ্যাঁ উভয় পক্ষে বর্গ করলাম। তাহলে উভয় পক্ষে বর্গ করার পর দেখো তো এটা ভাঙাই, ভাঙালে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাও ভাঙাই এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার কাটলো 2x, ওই সরি এটা কাটবে না, এটা কাটবে না, এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার কাটবে, তাহলে এদিকে কি থাকলো মাইনাস 2x, এটা কিন্তু কাটা না, হ্যাঁ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ax, অ্যাকচুয়ালি তখন পাচ্ছি কত ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এই যে আমি একটা ইকুয়েশন পেলাম, এটাই বলছে অধিবৃত্তের সমীকরণ। তাহলে এই যে আমি ছবিটা আঁকলাম এইখানটায়, এইটা হলো কি ধরনের, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax অধিবৃত্তের সমীকরণ। দেখো মেন কি কি জিনিস শিখতে হবে, কোনগুলো জানতে হবে, ওগুলো তো আসছি আমি, এগুলো এত কিছু জানার প্রয়োজনই নেই, আমি আসছি কোনগুলো আমাদের জানতে হবে, আমি শর্টকাটে লিখে দেব, কিন্তু এই ছবিগুলো তোমাদের আগে জানতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা কি ধরনের, পি বিন্দুটা সঞ্চার পর একটা অধিবৃত্ত হলো, তার আকারটা কি হলো, আকারটা হলো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এবার একটা জিনিস তোমাদের জানতে হবে, একটু আগে একটা নোটে তোমাদের লিখে দিলাম যে নাভি দিয়ে যদি কোনো জ্যা লম্ব হয় তাহলে ওই জ্যাটাকে বলা হয় নাভি লম্ব, তাই না, ওই জ্যাটাকে বলা হচ্ছে নাভি লম্ব। তাহলে এটা যদি আমার নাভি লম্ব হয় তাহলে এখানে দেখো দুইটা বিন্দু আমি পাবো, এখানে ধরে নাও একটা বিন্দু হচ্ছে এল, এই বিন্দুটা কি বলতো আমি এইখানে আঁকছি, হ্যাঁ L1 দিলাম, আর এই বিন্দুটা হচ্ছে L2। তাহলে L1 বিন্দু স্থানাঙ্ক দেখো তো প্রথমে কত হবে, L1 বিন্দু স্থানাঙ্ক প্রথমটা হয়ে যাবে এ, পরেরটা দেখো, পরেরটা কি আমরা জানি, পরেরটা কিন্তু আমরা জানি না, সেই জন্য পরেরটা মানে এ টু এ, এল বিন্দু স্থানাঙ্ক মানে এক্স ওয়াই জানতে গেলে আমার এক্স লাগবে আর ওয়াই লাগবে, তাহলে এক্স তো জানি কিন্তু ওয়াই জানি না, সেই ওয়াইটা আমি বের করলাম হচ্ছে বা ধরে নিলাম এল। এবার দেখো এল টুর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এ টু হলো এ আর নিচেরটা আমি জানি না, সেই নিচেরটা আমি এল ধরে নেব, সেই জন্য আমি ও নিচের এল টুটাকে ধরে নিচ্ছি হচ্ছে, এটা তো এ হবে সেই জন্য মাইনাস এল ধরে নিলাম, তাহলে আমার এল নির্ণয় করতে হবে। তাহলে এই জায়গায় আমরা কি জিনিস শিখবো, এখানে নাভিলম্ব কত, অ্যাকচুয়ালি নাভিলম্ব, নাভিলম্ব সেই নাভিলম্বটা কত L1 L2, তাই না, নাভিলম্ব আর কি কি নাভিলম্বের দৈর্ঘ্য লিখি, হ্যাঁ তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এই জায়গাটা কেটে দিই, এইভাবে লিখি নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য ছবি অনুসারে কি হবে, নাভিলম্বের দৈর্ঘ্য L1 L2, ঠিক আছে L1 L2। তাহলে L1 L2 বিন্দু স্থানাঙ্ক আগে বের করব। দেখো এই যে L1 বিন্দুটা আর L2 বিন্দুটা দেখো তো এই অধিবৃত্তের উপর স্থিত কি না, তাহলে এটা যদি আমি 1 নং নাম দেই তাহলে আমি কি বলতে পারি যে L1 বা L2 যে কোনো একটা বিন্দু ধরে আমার এলটা বের করব। L1 বিন্দুটা আমি কত ধরলাম A, L, এই যে বিন্দু সেই বিন্দুটা 1 নং এর উপর স্থিত, 1 নং এর উপর স্থিত, 1 নং এর উপর স্থিত হলে দেখো এই বিন্দু দিয়ে কি হবে স্যাটিসফাই করবে, তার মানে ওয়াই এর জায়গায় আমি বসাবো এল আর এক্স এর জায়গায় বসাবো হচ্ছে কত এ বসাবো। তাহলে দেখো বসালে কি হবে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এ হবে, তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার, তার মানে এখানে এল কত বের হবে, এল বের হবে হচ্ছে 2a তার হোল স্কোয়ার, এল স্কোয়ার এটা লেখা যায়, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম, তার মানে এল ইজ ইকুয়াল টু 2a। তার মানে এল বিন্দু স্থানাঙ্ক কি হলো, অতএব L1টা বের হলো হচ্ছে a, 2a এবং L2টা বের হবে তোমার a, -2a। দেখো L1 ধরে নিছি আমি কত
ও এখানে ছবিতে ধরে নিছি না, আচ্ছা ছবিতেই দেখো, তাহলে এলটা বের হলো 2a, তাহলে a কমা 2a, আর এটা হচ্ছে a কমা -2a, তাহলে নিচে আসে জন্য এলটা -2 হবে। তার মানে কি দেখলাম এখানে শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব যা, এইখান থেকে এইটার দূরত্ব এইটার দ্বিগুণ, তাই না? শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব যা, এইখান থেকে এইটার দূরত্ব কি তার ডাবল। এবার নিচে আসে জন্য এই দূরত্বটা 2a, নিচে থাকার ধরুন a কমা 2a হলো। তাহলে দেখো অতএব L1 L2 এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বা নাভিলম্বের দূরত্ব বের করো। তাহলে ফর্মুলা কি, a মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস 2a প্লাস 2a তার হোল স্কোয়ার। তার মানে দেখো এটা তো 0 হবে, 0 প্লাস 4a তার স্কোয়ার, তাই না? তার মানে কত হয়ে যাবে, 16 স্কোয়ার। তাহলে 16 স্কোয়ার মানে কি 4a, তাহলে নাভিলম্বের যে দৈর্ঘ্য সেটা হলো 4a, মানে এটুক তো 2a, এই যে এটুক তো 2a, তাহলে এটুকু 2a, তাহলে গোটা দূরত্বটা কত 4a। তাহলে এই একটা কিন্তু আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণ তাহলে অধিবৃত্তের কোণটা x y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। বৃত্তের যেরকম আদর্শ সমীকরণ আছে, অধিবৃত্তেরও কিন্তু আদর্শ সমীকরণ কোনটা, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। বোঝা গেল? এবার আমার যে যে জিনিসগুলো জানা দরকার সেই জিনিসগুলো আমরা একটু লিখে নিব। একটু শুধু বলি, আমি যদি বলি বৃত্তের আদর্শ সমীকরণ কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, তাই না? এটা হলো বৃত্তের আদর্শ সমীকরণ। আর অধিবৃত্তের আদর্শ সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এবার যে জিনিসটা আমরা শিখছিলাম যে এই আদর্শ সমীকরণ বৃত্তের ক্ষেত্রে প্যারামেট্রিক আকার, তার মানে এক্স এর ভ্যালুটা এমন কিছু পুট করব আর ওয়াই এর ভ্যালুটা এমন কিছু পুট করব যাতে করে আমার ডান পক্ষ কত আসে, স্কোয়ার আসে। তার মানে তখন কি করছিলাম, এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। এইখানে দেখো তো আমার বাম পক্ষ আর ডান পক্ষ এমন কিছু আমার বসাতে হবে যাতে করে উভয় দিকে সমান হয়। সেই জন্য বলছে এক্স ইজ ইকুয়াল টু এ টি স্কোয়ার বসাবো আর ওয়াই ইজ ইকুয়াল টু 2at বসাবো। তাহলে এটা হয়ে যাবে তোমার কি বলতো, এই অধিবৃত্তের বা আদর্শ সমীকরণের কিন্তু প্যারামেট্রিক আকার। দেখো এক্স যদি এ টি স্কোয়ার বসাও তাহলে কি হয়ে যাবে, 4a স্কোয়ার টি স্কোয়ার, আর এদিকে তুমি যদি বসাও 2at তাহলে 4a স্কোয়ার টি স্কোয়ার হবে। সেই জন্য পরের হেডিংটা হবে অধিবৃত্তের আদর্শ সমীকরণে প্যারামেট্রিক আকার। তাহলে অধিবৃত্তের আদর্শ সমীকরণকে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা যদি আমি 1 নং দিই, বলছে 1 নং অধিবৃত্তের, এটা মনে রাখবা, 1 নং অধিবৃত্তের প্যারামেট্রিক আকার, প্যারামেট্রিক আকার কোন এক্স আর কোন ওয়াই ভ্যালুটা বসাবো। বলছে এক্স ইজ ইকুয়াল টু এটি স্কোয়ার বসাবো আর ওয়াই ইজ ইকুয়াল টু 2at, এটা কিন্তু মনে রাখবো, ঠিক আছে? এবার আমাদের মেন যেগুলো পড়বো, হ্যাঁ এতদূর ওগুলো শিখলাম, এবার পড়বো কোনগুলো, এইখান থেকে পড়বো যেখান থেকে এখন আমি বলবো, ঠিক আছে? আগেরগুলো শিখলাম যে কি করে কি হচ্ছে, ওগুলো তো মুখস্থ করবো না, করবো হচ্ছে এখন থেকে। এইবার পড়াশোনা যা কিছু এখান থেকে, ঠিক আছে? তাহলে আমরা অধিবৃত্তের বিভিন্ন আকার আমরা শিখবো, ওইখান থেকে কিছু শিখবো না। এইবার আমরা ছবি দেখব, ছবি অনুসারে কোন অধিবৃত্ত কীরকম এগুলো হচ্ছে আমরা শিখবো। প্রত্যেকটা ধরে ধরে করানো সম্ভব না, সেই জন্য যে যে জিনিসগুলো জানা দরকার সেই সেই জিনিসগুলো আমি লিখে দেব। তাহলে অধিবৃত্তের বিভিন্ন আকার, প্রথম আকারের মধ্যে পড়বে যেটা আমরা শিখে আসলাম, বা এ নাম্বার আকারের মধ্যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এটা তো অধিবৃত্তের আকার, তাই না? একটু আগে শিখে আসলাম অধিবৃত্তের আকার এটা। এই অধিবৃত্তের আকারে কি কি জিনিস আছে এগুলো তোমার জানতে হবে। এবার আমার এই অধিবৃত্তের আকারে ছবিটা কীরকম হয় ওটা প্রথমে তোমার জানতে হবে। তাহলে ছবিটা এরকম হবে, দেখো একটু আগে শিখেও আসলাম এটা, এইটা আমাদের ওয়াই ড্যাশ, এইটা হয়ে যাবে তোমার এক্স ড্যাশ, এইটা আমার ওয়াই, এইটা হচ্ছে এক্স। তাহলে এই যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, অধিবৃত্তের ছবিটা কীরকম, ছবিটা হবে এইরকম, বোঝা গেল? ছবিটা এরকম হবে, দুই দিকে খোলা দেখো, আর বৃত্ত হলে তো কি হবে, একদম গোল। তাহলে এইটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্ত। এই অধিবৃত্তের সম্বন্ধে আমাদের কিছু জিনিস জানতে হবে। এটা হয়ে যাবে শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু এখানে কত হবে, 0,0। এ যদি এখানে নাভি হয়, নাভি স্থানাঙ্ক যদি a,0 হয়, তাহলে এই যে নিয়ামক কোন দিকে থাকে, শীর্ষবিন্দুর বা নাভির উল্টা দিকে। উল্টার দিকে মানে শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব যা, শীর্ষবিন্দু থেকে একই দূরত্ব মেনটেন করে এই সাইডটা, তার মানে এইটা হবে তোমার সরলরেখা।
সেই সরলরেখাটা হলো নিয়ামক, তার মানে এটা হলো এল সরলরেখা, তাই না? ছবিটা কিন্তু আমার যদিও সোজা হয়নি, তাহলে এটা হলো এল সরলরেখা। তাহলে এইখানে এই বিন্দু বা এই বিন্দু স্থানাঙ্কটা যে আমি বি ধরি, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কি হবে? -a,0। তাহলে এটুক হবে এ, তো এটুক এ, তাহলে এটুকু এ। এইবার দেখো যে জিনিসগুলো আমার জানতে হবে, এইটা হলো আমাদের নাভি লম্ব, যে জিনিসগুলো আমরা শিখে আসি। তাহলে নাভি লম্ব এল বিন্দু স্থানাঙ্ক কি হয়? a,2a। আর এখানে যদি এল ড্যাশ দেই, নিচের দিকে আসার জন্য ড্যাশ দিলাম a,-2a। তার মানে এটুক এ হলে এটুক 2a, এটুক 2a, মানে এই দূরত্বটা 2a। দূরত্ব কোনোদিনও নেগেটিভ হয় না, স্থানাঙ্ক নেগেটিভ হলো। এবার এই ছবি থেকে যে যে জিনিসগুলো আমার জানতে লাগে, তাহলে 1 নম্বরে জানতে হবে যে শীর্ষবিন্দু। তাহলে এই ধরনের অধিবৃত্তের শীর্ষবিন্দু কি হবে? শীর্ষবিন্দু হয়ে যাবে তোমার এ, যার স্থানাঙ্ক হয়ে যাবে 0,0। 2 নম্বরে জানতে হবে যে এই ধরনের অধিবৃত্তের বা y² 4x আকারের অধিবৃত্তের নাভি স্থানাঙ্কটা কত হবে? হ্যাঁ, নাভি স্থানাঙ্কটা কত হবে? তাহলে দেখতেই পাচ্ছ এখানে নাভি স্থানাঙ্ক কত? এস, যার স্থানাঙ্ক হলো a,0। তারপরে জানতে হবে অক্ষটা। হ্যাঁ, অক্ষটা কোন দিকে আছে? দেখো নাভির সাপেক্ষে অক্ষটা, এই যে পি বিন্দুর এটাই তো সঞ্চার পথ, নাভির সাপেক্ষে অক্ষটা এদিকে কোন দিকে আছে? ধনাত্মক এক্স অক্ষের দিকে, ধনাত্মক এক্স অক্ষের দিকে। এইটাই তো অক্ষ। এই যে এ এক্সটা অক্ষ কোন দিকে আছে? ধনাত্মক অক্ষের দিকে আছে, ধনাত্মক এক্স অক্ষের দিকে। এগুলো ছবি দেখে কিন্তু বুঝতে হবে। তারপরে যেটা জিনিস আমাদের জানতে হবে যে নিয়ামকের সমীকরণটা কি হবে? নিয়ামকের সমীকরণ বা সরলরেখার সমীকরণটা কি হবে? নিয়ামকের সমীকরণ। আচ্ছা, নিয়ামকের সমীকরণ মানে এই যে সমীকরণটা দেখো, এখানে কোন বিন্দু পাচ্ছি? x = -a। তাহলে নিয়ামকের সমীকরণ হবে x + a = 0, ax + by + c = 0, এরকম আকারে। তাহলে নিয়ামকের সমীকরণ হয়ে যাবে তোমার x + a, x = -a, অথবা তুমি ইমপ্লাইজ দ্যাট দিয়ে x + a = 0 লিখতে পারো। এবার 5 নাম্বার যে জিনিসটা জানতে হবে যে নাভি লম্বের স্থানাঙ্ক। যে যে জিনিসগুলো আমার এই অধিবৃত্তের থেকে জানা দরকার, সেটা হলো নাভি লম্বের যে দৈর্ঘ্য, সেটা কত? 4a। নাভি লম্বের দৈর্ঘ্য মানে এল আর এল ড্যাশের মধ্যে দূরত্ব, তাহলে 4a। এই আকারে যখন পাবো কোনো অধিবৃত্ত, তখন এই যে 4aটাই হয়ে যাবে তোমার কি? নাভি লম্বের দৈর্ঘ্য। শীর্ষ থেকে নাভির দূরত্ব এখানে কত? শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব এ একক, আবার নিয়ামকের দূরত্ব তো এ একক। ঠিক আছে, এই গেল আমাদের এই অধিবৃত্তের ক্ষেত্রে এই জাতীয় জিনিসগুলো। তাহলে তোমার এই জিনিসগুলো তোমার জানতে হবে। ঠিক আছে, এই জাতীয় জিনিসগুলো। বি নাম্বারে যে ধরনের অধিবৃত্ত নিয়ে আলোচনা করব সেটা হলো y² তখন -4ax। এটাও কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণ। এবার প্রশ্ন হলো ছবিটা কীরকম হবে? ছবিটা দেখো, এখানে মাইনাস আছে, সেই জন্য ছবিটা বলছে, ভালো করে বুঝবে এটা হলো y, এটা y', এটা হলো x, এটা বলছে x'। বলছে যখন পজিটিভ ছিল ছবিটা এইদিকে ছিল, বিভিন্ন সঞ্চার পথ এইভাবে গেছে। এবার যখন নেগেটিভ না, তখন ছবিটা এই যে x' দিকে হবে। একই রকম ছবি, জাস্ট উল্টো দিকে ঘুরে যাবে, তাহলে এটা শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0,0। এবার এই ধরনের অধিবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব কত হবে? a একক হবে। এই শীর্ষ দূরত্ব কোনোদিনও নেগেটিভ হয় না, তাহলে এটা a হবে। কিন্তু যদি আমি স্থানাঙ্কটা চিন্তা করি, স্থানাঙ্কটা হয়ে যাবে তোমার -a,0। তাই না? -a,0। তাহলে শীর্ষবিন্দু কত? এই যে এখানে লিখে রাখছি, শীর্ষবিন্দু কত হবে? a, যার স্থানাঙ্ক হবে তোমার 0,0। নাভির স্থানাঙ্ক কত হবে এই ধরনের অধিবৃত্তের ক্ষেত্রে? a = -a,0। অক্ষটা দেখো তো, এবার x অক্ষের ধনাত্মক দিকে গিয়ে আছে না, x অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে ঋণাত্মক x অক্ষের দিকে, এই ধরনের অধিবৃত্তের x অক্ষের ঋণাত্মক দিকে অক্ষ আছে, তাই না? অক্ষের দিকে। এবার দেখো নিয়ামকের সমীকরণ, শীর্ষবিন্দু থেকে এই যে নাভির স্থানাঙ্ক a, নাভির দূরত্ব যদি a হয়, তাহলে শীর্ষবিন্দু থেকে এত একক দূরত্বে এই যে সরলরেখাটা থাকবে,
শীর্ষবিন্দুর অপোজিট সাইডে, তাহলে এটা হলো এল সরলরেখা। তাহলে আমার এই বিন্দুটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা নিয়ামকের সমীকরণটা সহজেই নির্ণয় করতে পারবো। যদি আমি এটা বি নাম দিই তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে থাকার দরুন এক্স বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এ কমা 0। তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা হয়ে যাবে এক্স ইজ ইকুয়াল টু এ, কারণ এখানে এক্স এর ভ্যালু কত, এ আছে, ওয়াই এর ভ্যালু 0। সেজন্য এখানে দেখো নিয়ামকের সমীকরণ হয়ে যাবে তোমার এক্স ইজ ইকুয়াল টু এ, বা এটা ইমপ্লাইজ দ্যাট করে লিখতে পারো যে এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। এবার নাভিলম্বের দৈর্ঘ্য দেখো, নাভিলম্বের দৈর্ঘ্য মানে হচ্ছে এই যে নাভির উপর লম্ব সরলরেখা। তাহলে এখানে যদি আমি এল বিন্দু দিই, এল বিন্দুর স্থানাঙ্ক কত হবে, মাইনাস এ না, আর এটা হবে 2a, সেই জন্য এই বিন্দুর স্থানাঙ্ক মাইনাস এ কমা 2a। আর এই বিন্দু এল ড্যাশ যদি দেই তাহলে এটা কত হবে, দেখো মাইনাস এ নিচে আসবে 2a, তাহলে মাইনাস এ মাইনাস 2a। এই দূরত্বটা এ, এইটা হবে এর দ্বিগুণ মানে 2a, এটা যেহেতু উপর দিকে আছে সেই জন্য প্লাস 2a। এবার এইটা 2a, এইটা 2a, নাভিলম্বের দৈর্ঘ্য তার মানে কত হয়ে যাবে, 4a একক। তার মানে এই আকারে যখন অধিবৃত্ত থাকবে তখন এই যে দূরত্বটা, সেই দূরত্বটা কি হয়ে যাবে, 4a। এবার শীর্ষ থেকে নাভির দূরত্ব হয়ে যাবে এ, শীর্ষ থেকে নাভির দূরত্ব মানে এটুক দূরত্ব তখন কত হয়ে যাবে, এ। ছবিগুলো বুঝতে হবে, ঠিক আছে। তো 3 নাম্বার বা সি নাম্বার কেমন ধরনের অধিবৃত্ত দেখো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। একটু আগে আমরা শিখলাম যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এটা যেমন একটা অধিবৃত্ত, বলছে সি নাম্বার, এটাও কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তার ছবিটা কিরকম হবে, এইবার দেখো ভালো করে। এটা হলো এক্স, এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, আর এটা হলো ওয়াই। এবার এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x যখন ছিল তখন এক্স অক্ষের ধনাত্মক দিকে এইভাবে ছবি গেছে, তাহলে সেটা হলো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax অধিবৃত্তের ছবি। এইবার বলছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, তার ছবিটা এই দিকে হবে, এই যে এটা হলো কি ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay অধিবৃত্তের ছবি। এবার এই ছবিতে দেখো নাভিলম্ব কোন অ্যাক্সিসের উপর আছে, ওয়াই অ্যাক্সিসের উপর। তাহলে নাভিলম্বের স্থানাঙ্ক বা এসের স্থানাঙ্ক কি হবে, তখন 0, a হবে না, কারণ a, 0 হলে তো এক্স স্কোয়ারের উপর হতো, এখানে কি 0, এর উপর হবে। এবার এটা হলো শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, 0, 0। তাহলে এখানে শীর্ষবিন্দু কত হলো, এখানে লিখে রাখছি দেখো, তাহলে শীর্ষবিন্দু ছবি দেখে এ যার স্থানাঙ্ক হলো 0, 0। নাভির স্থানাঙ্ক কত হবে, নাভির স্থানাঙ্ক হবে এস, নাভির স্থানাঙ্ক এস, এ 0, কত 0, a। অক্ষ দেখো তো, অক্ষ ওয়াই অক্ষের কি ধনাত্মক ওয়াই অক্ষের দিকে, তাহলে ধনাত্মক ওয়াই অক্ষের দিকে, অক্ষটা বলছো ধনাত্মক ওয়াই অক্ষের দিকে। এবার নিয়ামকটা কি হবে, মূলবিন্দু থেকে নাভির দূরত্ব, এই একই দূরত্ব বজায় রেখে শীর্ষবিন্দুর উল্টো দিকে মানে এইখানে। এবার দেখো এইটা হবে তোমার নিয়ামক, এই যেটা। তাহলে এখানে যদি আমি বি বিন্দু দিই, বি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, 0, a না, এই দূরত্বটা এ হবে, কিন্তু ওয়াই ড্যাশের দিকে আসে ধরুন, ওয়াই ড্যাশ মানে নিচের দিকে আসে, যার দরুন কি হবে, বি বিন্দু স্থানাঙ্ক 0, a হবে। তাহলে এটা দেখো তো কোন ধরনের সরলরেখা, y ইজ ইকুয়াল টু -a, তাই না, y ইজ ইকুয়াল টু -a। এখানে কার ভ্যালু আছে, y এর ভ্যালুটা আছে, y এর ভ্যালুটা -a, তার মানে নিয়ামকের সমীকরণ হয়ে যাবে y ইজ ইকুয়াল টু -a, বা এইভাবে লিখতে পারি y প্লাস a ইজ ইকুয়াল টু 0। এবার নাভিলম্বের দৈর্ঘ্য মানে এই যে এইখানে, এটাকে ধরে নাও এল, আর এটা হলো এল ড্যাশ, তার মানে এল ড্যাশের দৈর্ঘ্য, এল ড্যাশের দৈর্ঘ্য বলছে 4a। কেন 4a, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখো তো, এই বিন্দুর স্থানাঙ্কের জন্য আমার লাগবে হচ্ছে এই বিন্দুটা মানে এত দূরত্ব, আর এই যে দূরত্বটা এইটা লাগবে। তাহলে এইটা বিন্দুর দূরত্ব কত, এ, কারণ এইখান থেকে এটুকু কত, এ না। তাহলে এটা আমরা যদি এ হয় তাহলে এটা ডাবল হবে 2a, তার মানে এটা হবে a, 2a। আর এই বিন্দুর স্থানাঙ্ক মানে এল ড্যাশ লাগে, এল ড্যাশের স্থানাঙ্ক কত হবে, এইটা হবে তোমার 2a। তাহলে এইটা তোমার হচ্ছে কত, -a, তাহলে হচ্ছে এটা -a, হচ্ছে 2a, বুঝতে পারলে, -a, হচ্ছে 2a। তাহলে এটা কত হয়ে গেল, 4a।
এটা এখানে ভুল লিখলাম, এটা হয়ে যাবে 2a আর পরেরটা হয়ে যাবে a। এখানে হচ্ছে 2a, পরেরটা হবে -a, ঠিক আছে, 2a -a, না -2a, এটা হয়ে যাবে -2a আর এটা হয়ে যাবে a। -2a কেন? এই যে এটা, তাই না, এই দূরত্বটা, মানে এই দূরত্বটা লাগবে আর এই দূরত্বটা যেহেতু এক্স ড্যাশের দিকে আছে, এক্স ড্যাশের দিকে, তাহলে এটা হচ্ছে 2a, যদি এইটা 2a তাহলে এইটা 2a, তাহলে এইদিকে আছে জন্য -2a, তাহলে উপরে গেলে a, সেই জন্য এটা -2a, এটা হবে a। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য হবে 4a। যাই হোক, নাভিলম্বের দৈর্ঘ্য শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব কত? a একক। তাহলে এই ছবি থেকে তোমার কিন্তু, বা এই অধিবৃত্তের ছবির জন্য এই জাতীয় জিনিসগুলো তোমার জানতে হবে, ঠিক আছে। ছবিটা মনে রাখবেন, নাভিলম্বের দৈর্ঘ্য সবসময় কত হয়ে যাবে? 4ই হবে। এবার পরবর্তীতে আর একটা আছে, সেটা হলো x² হচ্ছে -4ay। তাহলে বুঝতে পারছো যে পজিটিভ যদি হয় তাহলে y অক্ষে ধনাত্মক দিবে, এবার যদি নেগেটিভ হয় তাহলে ছবিটা কিরকম হবে? এটা x ড্যাশ, এটা x, এটা y ড্যাশ, ও সরি, এটা y, আর নিচেরটা হবে y ড্যাশ। তাহলে দেখো কোন দিকে হবে? নিচের দিকে, এইভাবে নিচের দিকে হবে। তাহলে এটা হলো a শীর্ষবিন্দু, যার স্থানাঙ্ক হলো 0,0, আর এইটা যদি আমি নাভি দিই তাহলে নাভির স্থানাঙ্কটা নিচের দিকে আছে, যার ধরুন এটা কি হবে? 0,-a, তাই না, 0, তাহলে শীর্ষবিন্দু a, যার স্থানাঙ্ক হবে 0,0, নাভির স্থানাঙ্ক a, নাভির স্থানাঙ্ক কি হবে? 0,-a, 0,-a। এবার হচ্ছে দেখো অক্ষ, ঋণাত্মক y অক্ষের দিকে, ঋণাত্মক y অক্ষের দিকে। নাভিলম্বের দৈর্ঘ্য সবসময় কত হবে? 4a হবে, তাই না। নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ দেখো, নিয়ামক শীর্ষবিন্দু থেকে একই দূরত্ব বজায় রেখে উল্টা দিকে, মানে এই যেটা, আমি যদি বলি এই বিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0,a, তার মানে এটা y এর ভ্যালু আছে, তাহলে y = a। তাহলে নিয়ামকের সমীকরণ হবে y = a, বা ইমপ্লাইজ দ্যাট y - a = 0। শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব কত হয়ে যাবে? a হবে। বোঝা গেল? আচ্ছা, আমি যদি এটা এল দেই আর এটা এল ড্যাশ দেই, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দেখো তো কত হবে? এল বিন্দুর স্থানাঙ্ক মানে কি হবে? এই দূরত্বটা আর এই দূরত্বটা, আর এই দূরত্বটা লাগবে। তাহলে এই দূরত্বটা কত আছে? এই দূরত্বের দ্বিগুণ দূরত্ব এটা হয়, তার মানে এটা 2a, এটা 2a, তাহলে না এটা 4a হলো। তাহলে দেখো এই দূরত্বটা লাগে, তার মানে 2a এটা, আর এই দিকে আসার ধরুন এটা কি হয়ে যাবে? -a, তাই না। আর এই এল ড্যাশের বিন্দু স্থানাঙ্ক লাগে, তার মানে এইটা লাগবে আর এইটা লাগবে। তাহলে এইটা কত হয়ে যাবে? এইটা বলছে 2a, আর নিচের দিকে আসার জন্য আর এক্স ড্যাশের দিকে আসার জন্য এটা -2a -a হয়ে যাবে, তাই না। এল আর এল ড্যাশ বিন্দু স্থানাঙ্ক। তাহলে কি পেলাম দেখো তো, চারটা অধিবৃত্তের যদি আমি ছবি আঁকি না, তাহলে দেখো ব্যাপারটা কিরকম হচ্ছে। এটা হলো y, এটা y ড্যাশ, এটা x ড্যাশ, এটা x, চারটা অধিবৃত্তের ছবি আঁকবো। এটা শীর্ষবিন্দু, এটা মূল বিন্দু। এবার এইদিকে যদি আমি আঁকি তখন এটা হয়ে গেল তোমার y² কি? 4x। আর যদি এইদিকে আমি আঁকি তখন হয়ে গেল এটা y² -4x। তাহলে এইখানে শীর্ষবিন্দুটা হয়ে যাবে তোমার a, 0। এইখানে শীর্ষবিন্দুটা আমি দিলাম হচ্ছে কি? -a, 0। আবার যদি আমি এই দিকে আঁকি দেখো, তাহলে এই অধিবৃত্তটা হয়ে যাবে কি? x² 4ay। তখন এই বিন্দুটা বা এস বিন্দু নাভিটার স্থানাঙ্ক কত হবে? 0,a। যদি এই দিকে আঁকি তাহলে এটা হয়ে যাবে তোমার x² -4ay। তখন এই নাভির স্থানাঙ্কটা হয়ে যাবে তোমার 0,-a। বোঝা গেল? চারটা এখানে কিন্তু কম্বাইন করে লিখলাম। এবার আর একটা তোমাদের জিনিস জানতে হবে। দেখো কি বলছে, যে অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল আর শীর্ষবিন্দু স্থানাঙ্ক আলফা, বিটা হলে অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। তার মনে রাখবে, এই যে অধিবৃত্তের সমীকরণটা হয়ে যাবে তোমার অধিবৃত্তের সমীকরণ হয়ে যাবে তোমার y - বিটা তার হোল স্কোয়ার = 4ax - আলফা।
তার ছবিটা কীরকম দেখো, যদি অধিবৃত্তের শীর্ষবিন্দু 0,0 হয় তখন কি হয়ে যাবে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x না। আলফা কমা বিটা যদি 0 হয়ে যায় তার মানে শীর্ষবিন্দুটা 0 হয়ে যাবে। শীর্ষবিন্দুটা যদি 0 হয়ে যায় তাহলে আমাদের একদম ছবিটা কোনটা হয়ে যাবে, এই যে এইটা হয়ে যাবে, তাই না? এই যে ছবিটা 1 নম্বরের মতো হয়ে যাবে। তাহলে দেখো এখানে 1 নম্বরের ছবিটা কীরকম, এই যে এইভাবে গেছে, তো এইটাও বলছে ছবিটা হবে তোমার, ছবিটা ভালো করে বুঝবে। এইটা যদি আমার ওয়াই, এটা আমার ওয়াই ড্যাশ, আর এইদিকে হচ্ছে আমি এক্স ড্যাশ, সরি এক্স ড্যাশ নেই, তাহলে শীর্ষবিন্দু আর এখানে হবে না, এটা হলো মূল বিন্দু 0,0, শীর্ষবিন্দু তাহলে এখানে হবে না। তাহলে এখানে শীর্ষবিন্দুটা নিশ্চয়ই এইখানটায় হবে, উপরের দিকে। এবার শীর্ষবিন্দু বলছে কত, আলফা কমা বিটা, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে, আলফা কমা বিটা। এবার দেখো অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, অক্ষ কিভাবে যায়, অক্ষ হলো এই যে শীর্ষবিন্দু যদি এইখানে হয় তাহলে ছবিটা দেখো তো কোন দিকে হবে, এই সাইডটাই হবে, এই সাইডে, তাই না? এই সাইডে হবে, ছবিটা এই সাইডে হবে। এবার আমার নাভিটা কোন জায়গায় হবে, এই জায়গায় হবে নাভিটা। এবার অক্ষটা এই সাইডে, এই যে নাভি আর হচ্ছে শীর্ষবিন্দু দিয়ে যাবে, তাই না? নাভি তাহলে এস। এবার এখানে দেখো এইটা হলো নিয়ামক, তাহলে এস বিন্দু স্থানাঙ্ক কত হবে, এস বিন্দু ধরে নাও শীর্ষবিন্দু থেকে এই যে নাভির দূরত্ব এ, তাহলে এই যে নাভি স্থানাঙ্কটা কত হবে, দেখো এ প্লাস আলফা কমা বিটা। অনেকে বুঝলো না, দেখো এইখান থেকে এই যে যদি আমি এই বিন্দু স্থানাঙ্কটা চিন্তা করি, এইখান থেকে এই দূরত্বটা, এইখান থেকে এই দূরত্বটা হলো, এইখান থেকে এই দূরত্বটা হলো আলফা, আবার এইখান থেকে এই দূরত্বটা হয়ে গেল বিটা, তাই না? এই যে দূরত্ব ডট ডট দিই, এটুক হলো বিটা। তা আমার এস বিন্দু স্থানাঙ্ক লাগে, তার মানে এখান থেকে আমার এত দূর লাগবে। যদি আমি এত দূর চিন্তা করি তাহলে এত দূর তো আমার আলফা, আবার এইখান থেকে এটুক কত, এ না? তাহলে আমার এস বিন্দু স্থানাঙ্ক কি হয়ে যাবে, প্রথমটা এ প্লাস আলফা, আর এটুক লাগে আমার, তাহলে এটুক যদি বিটা হয় তাহলে এটুক বিটা, তাহলে এ প্লাস আলফা কমা হচ্ছে বিটা। তাহলে নিয়ামকের এটা হলো নিয়ামক, তাহলে নিয়ামক বা এল সরলরেখার যে সমীকরণ সেটা কি হবে, দেখো শীর্ষবিন্দু থেকে নাভি স্থানাঙ্ক যা হবে, শীর্ষবিন্দু থেকে এই যে নিয়ামকের দূরত্ব সেম হবে, তার মানে এইটা। এবার এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, দেখো এই বিন্দুর স্থানাঙ্ক জানতে গেলে আমার এইখান থেকে এটুক লাগবে আর এইটা লাগবে। এবার প্রশ্ন হলো এইখান থেকে এটুক কত, এই যে এটুক, তাহলে গোটাটা যদি আলফা হয়, এবং দেখো তো এই দূরত্বটা আর এই দূরত্বটা আমার সেম, আমার সেম, তো এখানে আমি একটা বিন্দু দিই পি, আমি দেখো তো এখানে ওপি প্লাস আর এই যে বিএ যোগ করলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আলফা হচ্ছে না? ওপি মানে এটুক আর এটুক যোগ করলে গোটাটা আমি আলফা পাচ্ছি। তাহলে আমার লাগে হচ্ছে এই যে ওপিটা লাগে, তাহলে ওপি অ্যাকচুয়ালি কি, আলফা মাইনাস বিএ কত, দেখো এ, তাহলে আমার এটুক লাগে, তাহলে ওপিটা হয়ে গেল তোমার আলফা মাইনাস এ, মানে এই দূরত্বটা। আর এই দূরত্বটা কত, এই দূরত্বটা হলো তোমার বিটা। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাবে, আলফা মাইনাস এ কমা হচ্ছে এটা কি, বিটা। তাহলে এই যে আমার এখানে দেখো তো নিয়ামকের সমীকরণটা কি হবে, নিয়ামকের সমীকরণটা অ্যাকচুয়ালি তখন এখানে দাঁড়াচ্ছে কি, এক্স এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, এক্স এর ভ্যালুটা আলফা মাইনাস এ, তার মানে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু আলফা। দেখো একটু জটিল ছবিটা, তাহলে এখানে আমি একটা জিনিস বা এই ধরনের অধিবৃত্তের ছবিটার দিকে ভুলে যাও, তাহলে একটা জিনিস এখানে দেখো যে শীর্ষবিন্দু তাহলে আমরা কত ধরলাম, এখানে শীর্ষবিন্দু ধরলাম হচ্ছে এ, যার স্থানাঙ্ক হবে আলফা কমা বিটা। আর এখানে নাভির স্থানাঙ্ক তাহলে কত দাঁড়ালো এখানে, এস, যার স্থানাঙ্ক কত দাঁড়াবে, আলফা প্লাস এ কমা বিটা। ঠিক আছে। 3 নাম্বার অক্ষটা দেখো তো এখানে কি বলছে, অক্ষ বলছে এক্স অক্ষের সমান্তরাল, এই যে অক্ষ নিয়ামক আর নাভি দিয়ে গেছে, দেখো নিয়ামক আর নাভি দিয়ে যে সরলরেখাটা, নিয়ামকের উপর লম্ব, যে সরলরেখাটা নাভি দিয়ে গেছে এবং নিয়ামকের উপর লম্ব, সেটাই হলো অক্ষ।
তাহলে এক্স অক্ষের কি সমান্তরাল, অক্ষটা বলছে এক্স অক্ষের সমান্তরাল। আর কি আছে, নিয়ামকের সমীকরণ। এইখান থেকে নিয়ামকের সমীকরণটা যদি তোমাকে বের করতে বলে তাহলে কত হবে, নিয়ামকের সমীকরণ, তার মানে এক্স এর ভ্যালুটা, নিয়ামকের সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু আলফা মাইনাস এ না, তাহলে অ্যাকচুয়ালি তখন কত দাঁড়াচ্ছে, এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা। তাহলে নাভি লম্বের দৈর্ঘ্য কত হবে, 4a। বুঝতে পারছো, নাভি লম্বের দৈর্ঘ্য তখন হয়ে যাবে 4a। এই ছবিটার থেকে আমরা কিন্তু সমস্ত কিছু পেলাম। দেখো পরেরটা কি বলছে, যে অধিবৃত্তের অক্ষ y অক্ষের সমান্তরাল আর শীর্ষবিন্দু স্থানাঙ্ক আলফা কমা বিটা হলে অধিবৃত্তের যে সমীকরণ সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। ভালো করে বুঝবি। তাহলে এখানে অধিবৃত্তের যেটা সমীকরণ হবে সেটা আগে লিখে নিই। অধিবৃত্তের সমীকরণ যখন এক্স অক্ষের সমান্তরাল আর যখন ওয়াই অক্ষের সমান্তরাল, এইখানে কিন্তু অধিবৃত্তের সমীকরণটা মনে রাখবে, যে অধিবৃত্তের সমীকরণটা হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a y মাইনাস বিটা, 4a y মাইনাস বিটা। দেখো আলফা আর বিটা যদি শূন্য হয়ে যায় তখন শীর্ষবিন্দু তো শূন্য হবে, ওয়াই অক্ষের সমান্তরাল, তখন ছবিটা অ্যাকচুয়ালি তখন কি ছিল, শীর্ষবিন্দু যদি এটা হয় তাহলে এইভাবে গেছে, তাহলে শীর্ষবিন্দু মূল বিন্দুতে নেই, সেজন্য ছবিটা দেখো কিরকম হবে। এইখানে দেখো অঙ্কগুলো করার ক্ষেত্রে এই সামান্য কনসেপ্টটুকু তোমার জানতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। এটা হলো ওয়াই ড্যাশ, এটা হলো ওয়াই, এটা এক্স ড্যাশ, এটা হলো এক্স, তার মানে এটা হলো মূল বিন্দু, কিন্তু মূল বিন্দু তো এখানে নেই, শীর্ষবিন্দুটা কি আছে, মূল বিন্দুতে নেই, তাহলে অন্য জায়গায় আছে। তার মানে দেখো কোথায় আছে, ধরে নাও এইখানে আছে, এই জায়গাটায় আছে শীর্ষবিন্দু, এখানে আমি নাম দিলাম এ, যার স্থানাঙ্ক হলো আলফা কমা বিটা। এবার ছবিটা কোন দিকে হবে, ছবিটা হবে এই সাইডে, ধরে নাও এইভাবে হলো, এইভাবে গেল। আর দেখো অক্ষটা, এই যে অধিবৃত্তের যে অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষ এটা, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল মানে এই সাইডটা হবে একটা ত্রিশূল আকারে হলো, দেখো ত্রিশূল আকারে হলো। আচ্ছা শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে, নাভিলম্বের স্থানাঙ্ক কত হবে, আমি যদি এটা এস ধরি, তাহলে দেখো শীর্ষবিন্দু থেকে নাভির স্থানাঙ্ক যদি আমি, নাভির যে দূরত্ব আমি যদি এ ধরি, তাহলে এইচ বিন্দু স্থানাঙ্ক কত হবে, এইচ বিন্দু স্থানাঙ্কর জন্য আমার এটুক দরকার, তাহলে এটুক কত বলো, এটুক হলো আলফা, তাই না, এ বিন্দু স্থানাঙ্কটা আলফা কমা বিটা হলে এটুক হলো আলফা, আর এইটা হলো আমার বিটা, মানে এই যে ডিস্টেন্সটা এইটা হলো আমার বিটা। তাহলে এই যে নাভিটা, সেই নাভির স্থানাঙ্ক কত হবে, আমার আলফা হবে প্রথমটা। আর দেখো আমার এই যে দূরত্বটা লাগে, এই দূরত্বটা গোটাটা কত হয়ে যাবে, বিটা প্লাস এ, বা হচ্ছে এ প্লাস বিটা, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক এটা হবে না। এবার দেখো শীর্ষবিন্দুর অপোজিটে থাকে নিয়ামক, তাহলে আমার বি বিন্দু স্থানাঙ্ক লাগে, এইটা হলো বি বিন্দু, তাহলে বি বিন্দু স্থানাঙ্কটা লাগে। এবার বি বিন্দু স্থানাঙ্কটার জন্য আমি যদি এই বিন্দুটার নাম দেই ধরে নাও পি, তাহলে দেখো তো এখানে এ বি প্লাস বিপি, অ্যাকচুয়ালি বিটা না, এ বি প্লাস বিপি ইজ ইকুয়াল টু বিটা, তাহলে এপি বিটা, তাহলে এ বি কত আছে, এ বিটা আমার বের করতে লাগবে, এ বি আর বিপি, তাহলে বিটা মাইনাস বিপি, এটা হলো এখানে আমাদের বিপিটা বের করবো, হ্যাঁ বিপিটা বের করবো, মানে এইখান থেকে এটুক দূরত্ব বের করবো, শীর্ষবিন্দু থেকে এটুক দূরত্ব কি হবে, এ হবে, কারণ আমরা কি শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব যা, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব সেম, তার মানে এ বিটা এখানে এ প্লাস বিপি ইজ ইকুয়াল টু এখানে বিটা, তার মানে বিপি কত হলো, দেখো বিপি হয়ে যাবে তোমার বিটা মাইনাস হচ্ছে এ, তার মানে বিপি হয়ে গেল তোমার বিটা মাইনাস এ। তাহলে বি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করার জন্য আমার এইটা লাগবে আর এটুক লাগবে, তাহলে বি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করার জন্য দেখো এটা হলো আলফা, আর এটুক কত, এটুক হলো বিটা মাইনাস এ, আর এখানে দেখো তো ওয়াই ভ্যালু কোনটা, এখানে ওয়াই ভ্যালুটা নেই, তাহলে ওয়াই ভ্যালু হয়ে যাবে তোমার বিটা মাইনাস এ। তাহলে এই যে ছবি থেকে বা এই ধরনের অধিবৃত্তের ছবি থেকে আমরা কি জানি, হচ্ছে শীর্ষবিন্দু,
দেখো তোমাকে হয় ছবিটা এঁকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু মুখস্থ করে নিতে হবে যে এই ধরনের অধিবৃত্তে শীর্ষবিন্দু কি হয়। শীর্ষবিন্দুটা বুঝতেই পারছো, এ, যার স্থানাঙ্ক হবে কি আলফা কমা বিটা। এবার এই যে নাভির স্থানাঙ্ক তোমাকে আমি দেখাই দিলাম যে কিভাবে নাভির স্থানাঙ্কটা নির্ণয় করে। নাভির স্থানাঙ্কটা দেখতে পাচ্ছ ছবি অনুসারে কত হবে, এস আলফা কমা এ প্লাস বিটা, তাই না? আর অক্ষটা কোন দিকে গেছে, অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। আর নিয়ামকের সমীকরণ, এটা 4 নম্বর। নিয়ামকের সমীকরণ কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু বিটা মাইনাস এ। এই যে ওয়াই ইজ ইকুয়াল টু বিটা মাইনাস এ, বা আমি এখান থেকে লিখতে পারি ওয়াই প্লাস এ ইজ ইকুয়াল টু বিটা। ঠিক আছে। আর হচ্ছে 5 নাম্বার নাভিলম্বের স্থানাঙ্ক, সরি নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে, 4a। ঠিক আছে, 4a, এই যে 4a। তাহলে এইটা কিন্তু সমীকরণটা মনে রাখবে যে অধিবৃত্ত ওয়াই অক্ষের সমান্তরাল আর শীর্ষবিন্দু আলফা কমা বিটা, সেই অধিবৃত্তের সমীকরণটা কত হয়। একটু প্রথমে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে, যখন আমি অঙ্ক করব না তখন আরও এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। বৃত্তের ক্ষেত্রে এই ধরনের একটা ডেফিনেশন ছিল। এই অধিবৃত্তের ক্ষেত্রে দেখা কি বলছে যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এই অধিবৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে অধিবৃত্তটা কি আছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। আমি যদি এর ছবি আঁকি, ছবিটা কীরকম হবে, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই ড্যাশ, আর এটা হলো এক্স ড্যাশ, এটা এক্স। তাহলে এখানে শীর্ষবিন্দুতে এর হবে, তাই না? এখানে শীর্ষবিন্দুটা কত হবে, মূলবিন্দু। তাহলে এটা বলছে হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্ত। তাহলে এই অধিবৃত্ত বলছে এই যে একটা বিন্দু যদি আমি পি ধরি, কখন বলছে যে উপরে থাকবে, কখন অধিবৃত্তের ভেতরে থাকবে, ভেতরে x1 y1, কখন হচ্ছে বাইরে থাকবে, এটা তোমাকে নির্ণয় করতে বলছে। এই বিন্দুর অবস্থান মানে এই অধিবৃত্তের কখন উপরে থাকবে, কখন ভেতরে থাকবে, কখন হচ্ছে উপরে থাকবে, বাইরে থাকবে, এটা তোমাকে নির্ণয় করতে বলছে। এবার দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, তো তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু 0, এবার লেখা যায়। তাহলে বলছে এই পি, এই বিন্দুটি 1 নং অধিবৃত্তের বলছে বাইরে থাকবে যদি এই বিন্দু দিয়ে এই সমীকরণটা স্যাটিসফাই করবো। তাহলে এক্স এর জায়গায় x1, ওয়াই এর জায়গায় y, তাহলে y1 স্কোয়ার মাইনাস 4a x1 এইখানে বসানোর পর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বাইরে থাকবে। ভেতরে থাকবে যদি এই বিন্দু দিয়ে স্যাটিসফাই করার পর এই ভ্যালুটা যদি লেস দেন 0 হয়। উপরে থাকবে যদি এই বিন্দু দিয়ে স্যাটিসফাই করার পর কি হয়, সমান হয়। তাহলে এই কিন্তু কনসেপ্ট অধিবৃত্তের, এতদূর পর্যন্ত তোমাদের বুঝতে হবে। নেক্সট দিন আমি যখন অঙ্কগুলো করবো না, এই যে সূত্রগুলো লিখে দিলাম বা এই জাতীয় সূত্রগুলো যদি একটু বুঝে যাও, তাহলে কিন্তু দেখবে পরের দিনের অঙ্কগুলো খুবই সোজা লাগবে। ঠিক আছে। আর যদি এইগুলো কনসেপ্ট না বোঝো, প্রথমে তোমাদের অসুবিধা হবেই, এটা হওয়াই স্বাভাবিক। হ্যাঁ, একটু বোঝো, তারপর দেখবে যখন অঙ্কগুলো করবে তখন এই যে সূত্রগুলো লেখালাম বুঝতে প্রত্যেকটাই সুবিধা হবে। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো। নেক্সট দিন আমরা কিন্তু একদম অঙ্কগুলো শুরু করে দেবো। হ্যাঁ।